ব্যাপক নিঃসরণ ও গ্যাসের গতিতত্ত্ব। ব্যাপক নিঃসরণ ও গ্যাসের গতিতত্ত্ব। এখন ব্যাপক নিঃসরণ আর তোমার হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব থেকে প্রথম আমরা যে টপিকটা দেখবো সেই টপিকের নাম হলো ডাল্টনের আংশিক চাপসূত্র। ডাল্টনের আংশিক চাপ সূত্র। ঠিক আছে, দেখো এবার মনে করো আমাদের কাছে এরকম 5টা সিলিন্ডার আছে, 3টা খাবো, একটা, দুইটা, তো এই 3টা সিলিন্ডারে এইটার মোল সংখ্যা মনে করো N1, এটার মোল সংখ্যা N2, এটার মোল সংখ্যা N3। তো এখন আমার কথা হলো যে এই 3টা যে গ্যাস আছে আমাদের কাছে, তাই না, এই 3টা গ্যাস আবার পরস্পরের বিক্রিয়াশীল, মানে একে অপরের সাথে বিক্রিয়া করে না, পরস্পরের বিক্রিয়া, পরস্পরে যদি বিক্রিয়াশীল হয়, একে অপরের সাথে যদি বিক্রিয়া না করে, এই 3টা গ্যাসকে আমরা একসাথে কি করবো, এবার হচ্ছে এখান থেকে মিশ্রিতকরণ করলাম, এটা মনে করো গ্যাস মিশ্রণ। হ্যাঁ, তো আমার কথা হলো যে এখানকার মিশ্রণের মোট মোল সংখ্যা কত। আমরা তো এখানে মোল সংখ্যা দেখলাম N1, N2, N3, তাই না, তাহলে এই জায়গা থেকে মিশ্রণ হলো, এই 3টার যে মিশ্রণ হয়েছে সেই মিশ্রণের মোট মোল সংখ্যা, এটা আমাদের নির্ণয় করতে হবে। মিশ্রণের মোট মোল সংখ্যা ইজ ইকুয়াল টু মিশ্রণের পূর্বে প্রতিটি সিলিন্ডারের নিজস্ব মোল সংখ্যা। বুঝতে পারছো, মিশ্রণের পূর্বে প্রতিটি সিলিন্ডারের নিজস্ব। তাহলে তোমরা বললে কি এই মিশ্রণের মোল সংখ্যা n, আমরা মনে করে ধরলাম n মিশ্রণের মোল সংখ্যা, তাহলে n ইজ ইকুয়াল টু কি হবে, n1 যোগ n2 যোগ, এরকম অসংখ্য হতে পারে। আর সত্যই এটার মধ্যে ঢুকে গেছে নাকি, ঈদ গেছে হচ্ছে সোমবারে, মঙ্গলবার গেছে, বুধবার গেছে, বৃহস্পতিবার গেছে, শুক্রবার গেছে, শনিবার গেছে, আজকে রবিবার। তাও যদি মানুষের ঘোরা বেড়ানো শেষ না, কি বেড়াতে মানুষকে বেড়াচ্ছে, যার বাড়ি ঘুরতে গেছে তারও তো বিপদ, গরুর গোস্ত শেষ হয়েছে, ভুড়ি শেষ হয়েছে, নিহারি শেষ হয়েছে, এবার ডাউল ভাত খেয়ে তারপরে আসবে বানানো।
বোঝা যাচ্ছে না? ব্লার হয়ে গেছে। বডিটা সাদা। বাতাসে নড়লে একটু বাঁকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, উঠানো হয়েছে একটুখানি বিষয়। আবার তোমাদের বোতল উঠানো লাগবে না। এইটার উপর মনে করো প্রথম যে বোতল আছে সেই বোতলের উপর কাজ করছে মনে করো P1 চাপ, V1 চাপ, সরি P1 চাপ, V1 আয়তন আর T1 তাপমাত্রা। সেম ভাবে P2 V2 P2 P3 V3 and T3। হ্যাঁ, তো এইগুলা মোটামুটি তোমার তোমার কাছে কাজ করছে। হ্যাঁ, এখন এই মিশ্রণটা তাহলে কি কাজ করবে? আদর্শ গ্যাস সূত্র অনুসারে পিভি ইজিক্যাল টু এনআরটি হবে না? ওকে, তাহলে এন ইজ ইকুয়াল টু কি বলো? পিভি বাই আরটি। ঠিক, ওকে। তাহলে এইবার আমরা এরকম এক নাম্বার গ্যাসের ক্ষেত্রে ধরি, N1 এর ক্ষেত্রে, যে এক নাম্বার গ্যাসের ক্ষেত্রে ধরলাম আমরা, তাহলে P1 V1 ডিভাইড বাই আর এর মান তো ঠিকই থাকে, তারপরে T1 যোগ আমরা কি দেখলাম n ইজ ইকুয়াল টু n1 ইনটু n3 না? তাহলে দ্বিতীয়টা n যোগ করি, তাহলে এই জায়গাতেই করি সরাসরি নিচের লাইন P2 V2 ডিভাইড বাই R T2, তারপরে বুঝতে পারছো? তাপমাত্রা এখন যদি আমি সেম করি, তাপমাত্রা যদি আমি তোমার সেম করি তাহলে কি হবে? P1 V1 R, P2 V2 R, P3 V3 R, আর সব জায়গাতে কি সেম। কথা বুঝতে পারছো? তাপমাত্রা যেহেতু সবার সেম, তাহলে সব জায়গাতে কি হবে? তাপমাত্রা সেম। ওকে, এটুকুটাই নাও। বুঝতে পারছো? এইবার বিষয়টা মাথায় নাও। আমাদের সূত্র কি ছিল? n ইজ ইকুয়াল টু n1 যোগ n2 যোগ n3। এইটুকু আমরা কার মান বসাইছি? n1 n2 n3। তাহলে এটা কে ইজ ইকুয়াল টু n ইজ ইকুয়াল টু না, তাহলে আমরা এই জায়গাটা আরো একটা মান পাবো না, যে pv ডিভাইড বাই RT। এই n ইজ ইকুয়াল টু প্রথম n ইজ ইকুয়াল টু সব n ইজ ইকুয়াল টু তো pv ডিভাইড বাই RT। এটা এক নাম্বার গ্যাসের ক্ষেত্রে, দুই নাম্বার তোমার তিন নাম্বার, এক নাম্বার গ্যাসের ক্ষেত্রে, দুই নাম্বার গ্যাসের ক্ষেত্রে, তিন নাম্বার গ্যাসের ক্ষেত্রে। এই এন এর ক্ষেত্রে কি মোটটা, এন এর ক্ষেত্রে মোট আমাদের বিষয় দাঁড়াচ্ছে না, এই ক্ষেত্রে মোট আয়তন বা মোট চাপ, কিংবা তাহলে মোট এইখানে লিখে রাখলাম। এইবার দেখো টি এর মান যদি সেম হয় সব জায়গাতেই কি তোমরা বললে ঠিক আছে, টি কমন নেওয়া যাবে, এই পাশে পার করা যাবে, টি এর সাথে টি কাটা যাবে, আর কমন নেওয়া যাবে, পার করা যাবে, আর এর সাথে আর কাটা যাবে, তাহলে কে পড়ে থাকবে? পিভি ইজ ইকুয়াল টু P1 V1 যোগ P2 V2 যোগ P3 ইয়েস। ওকে, তাহলে এবার আমরা যদি মোট চাপ বের করতে চাই, এই সূত্রই তো 100 বার ব্যবহার করা হয়েছে ম্যাথে। P1 V1 যোগ P2 V2 যোগ P3 V3 ডিভাইড বাই মোট আয়তন কত? এই ভিটা কি? তাহলে মোট আয়তন। ঠিক আছে, এগুলো মাথাতে রাখতে হবে যে কোনটা মোট আয়তন আর কোনটা শুধু আয়তন। এরকম একটা ম্যাথ মনে করো তোমার কাছে দিছে, তিনটা পাত্র এরকম মান দেওয়া আছে P1 V1 V2, এবার সবার শেষে গিয়ে বললো যে ওই গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো, তখন কোন সূত্র হবে?
সূত্রটা মাথাতে রাখো। আমরা যে চতুর্থ অধ্যায় করার সময় আংশিক চাপ আর মোট চাপ নিয়ে পড়ছিলাম, মনে আছে? তো ওইগুলো আছে এখন একটু আমাদের আবার রিভাইজের মধ্যে তোমার চলে আসতে হবে, কিংবা ওইটা আমরা যেভাবে পড়ছিলাম ওইটা এখন ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে, বুঝছো? তো এখন দেখো যে আমাদের কাছে সূত্র আমরা কি পেলাম, যে P is equal to P1 V1 P2 V2 P3 V3 ডিভাইড বাই V। এই সূত্র আমরা পেলাম যে যে কোনো একটা গ্যাস মিশ্রণ থেকে মোট চাপ নির্ণয় করার সূত্র, তাই না? তাহলে যদি গ্যাস মিশ্রণের এইগুলাকে আমরা এই পিটাকে যদি মোট চাপ বলি, তাহলে এই P1 V1 এটা কি, এখানকার P1 টা কি? আংশিক চাপ। ক্লিয়ার? বিষয়টা কি বুঝতে পারছো? তাহলে আংশিক চাপ কি হলো বলো দেখি, যে আমাদের একটা গ্যাস মিশ্রণ থাকবে, ওই গ্যাস মিশ্রণের মধ্যে যে কোনো একটা সিলিন্ডার থেকে কিংবা যে কোনো একটা গ্যাস যে চাপ দিবে ওই চাপটাকে কি বলছি? আংশিক চাপ। আর সামগ্রিক যতগুলা গ্যাস আছে সবাই মিলে যে চাপটা দিবে ওই চাপের নাম কি? বুঝতে পারছো? কথা বলো না, কথা বললে তো বুঝতে পারবে না। মোবাইলের ব্যাটারি তো সমস্যা নাই, বুঝতে পারছো? কথা কি বোঝা গেছে? ওকে। তাহলে আমাদের যে কোনো কিছুতে, যে আমাদের মনে করো এরকম তিনটা পাত্র আছে, তিনটা দিয়ে ডাকছি, এটা সে তো তোমার হচ্ছে কম হতে পারে বেশি হতে পারে। এই তিনটা পাত্রের মধ্যে মনে করো এটাকে মিশ্রিতকরণ করা হলো, হ্যাঁ, মিশ্রিতকরণ করে এবার এটার চাপ এটার চাপ এটার চাপ, এই তিনটার সামগ্রিক চাপ মিলে মোট চাপ। আর একটা একটা চাপ মানে কি? বুঝতে পারছো এবার আংশিক চাপটা কি? ওকে, তাহলে লেখো সংজ্ঞা লেখো আংশিক চাপ। পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়া, পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়াহীন দুই বা ততোধিক গ্যাস মিশ্রণ পরস্পরের সাথে রাসায়নিক বিক্রিয়াহীন দুই বা ততোধিক গ্যাস মিশ্রণ একটি নির্দিষ্ট তাপমাত্রায় ও একটি নির্দিষ্ট আয়তনের পাত্রে, একটি নির্দিষ্ট তাপমাত্রায় ও একটি নির্দিষ্ট আয়তনের পাত্রে রাখলে ওই মিশ্রণের প্রতিটি গ্যাস ওই একই তাপমাত্রায় ও আয়তনে, প্রতিটি গ্যাস, ওই মিশ্রণের প্রতিটি গ্যাস একই তাপমাত্রা এবং আয়তনে পৃথক যে চাপ প্রয়োগ করে তাকে আংশিক চাপ বলে। পৃথক যে চাপ প্রয়োগ করে তাকে আংশিক চাপ বলে। দেখতে পারো নি তোমরা? ঠিক আছে, তুমি একই তাপমাত্রায় পড়ে আছো। এই ভিডিওটা এই জন্যই করা, এই ভিডিওটা আর অন্য জায়গাতে দিব না, তোমাদের একটা গ্রুপ করে গ্রুপের মধ্যে দিয়ে রাখবো, তোমরা দেখো যে কত স্লো বলা হয়।
তোমরা তাও লিখতে পারো না। ও লিখে ফেলছে, ও লিখে ফেলছে, ওরা সবাই লিখে ফেলছে। একই তাপমাত্রায় পৃথক ভাবে যে চাপ প্রয়োগ করে তাকে ওই গ্যাসে আংশিক চাপ বলা হয়। লেখার সময় কান থাকবে আমার দিকে আর কলম চলবে। এইভাবে দেখলে তুমি যদি ওইভাবে লিখতে থাকো তাহলে তুমি সারা জীবনে লিখতে পারবে। নিয়মিত এইগুলা ঠিক আছে, মুছে দিলাম এইটুকু। তো আমরা নেক্সটে করি, একটু কথা বলো না। আর রিসার্চ করে শিখি, লেখো তো দেখি যে একটি পাত্রে, আমি একটু করি, একটি পাত্রে 1 মোল হাইড্রোজেন H2 হবে, হ্যাঁ অবশ্যই 1 মোল হাইড্রোজেন, তারপরে লেখো 1 মোল অক্সিজেন ও 1 মোল নাইট্রোজেন গ্যাস বিদ্যমান। 1 মোল হাইড্রোজেন, 1 মোল অক্সিজেন, 1 মোল নাইট্রোজেন গ্যাস বিদ্যমান। মিশ্রণটির মোট চাপ 3 atm। ওকে, এবার হাইড্রোজেনের চাপ, তারপরে অক্সিজেনের চাপ, আর হচ্ছে N2 এর চাপ তো আমাকে বের করে দাও। হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন এদের চাপগুলো বের করে দাও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই কাঙ্ক্ষিত চাপ, একটার চাপ মানে কাঙ্ক্ষিত চাপ। পারবে? দেখো আংশিক চাপ বের করার সূত্র কি মনে নাই তোমাদের, আমি জানি। আসা ইজ ইকুয়াল টু মোসা ইনটু মোভা। হ্যাঁ, তাহলে এই আংশিক চাপই তো আমাদের বের করতে বলছে। কার? হাইড্রোজেনেরটা ফার্স্টে নির্ণয় করলাম, হাইড্রোজেনের আংশিক চাপ। এখানে মোট মোল সংখ্যা কত দেওয়া আছে দেখো, হাইড্রোজেনের 1 মোল, তারপরে নাইট্রোজেনের 1 মোল, অক্সিজেনের 1 মোল, তাহলে 1 মোল মানে মোট কত মোল? 3 মোল। এবার আংশিক চাপ ইজ ইকুয়াল টু মোট চাপ কত দেওয়া আছে? 3 অ্যাটমোস্ফিয়ার গণিত মোল ভগ্নাংশ মানে কি? আবার মোল ভগ্নাংশ মানে নিজের মোল বাই মোট মোল। তাহলে 3 ইনটু নিজের মোল কত? 1, মোট মোল কত রে? 3। তাহলে কত হবে? বুঝছে? তাহলে এবার মোল ভগ্নাংশের সংজ্ঞাটা লিখে দাও। মোল ভগ্নাংশ কোন গ্যাস মিশ্রণের কোন গ্যাস মিশ্রণে একটি গ্যাসের মোল সংখ্যা এবং মিশ্রণের সকল গ্যাসের মোট মোল সংখ্যার অনুপাতকে মোল ভগ্নাংশ বলে। ঠিক আছে?
তাহলে এইবার আমরা ডাল্টনের যে আংশিক চাপ সূত্রটা আছে সেটা এখন খুললে জানবো। হ্যাঁ, তাহলে খাতার উপর লেখো যে তোমার ডাল্টনের কি কথা বলছিল এটা লিখে নিয়ে আগে। ডাল্টনের আংশিক চাপ সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র। নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াহীন নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াহীন কোন গ্যাস মিশ্রণের মোট চাপ